ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এসএলএসটির বাংলা ক্লাসে আমি গণেশ পাল। আজকে আমরা পড়ব এক কথায় প্রকাশ। বাগধারা এবং প্রবাদ প্রবচনের মতোই এক কথায় প্রকাশও আমাদের এসএলএসটি সিলেবাসে সরাসরি উল্লিখিত নেই। আমি আশা করছি বাগধারা যেমন পরীক্ষায় প্রশ্ন আসে সিলেবাসে না থাকা সত্ত্বেও, 2016 আমরা বাগধারা থেকে প্রশ্ন পেয়েছিলাম, সিলেবাসে উল্লেখ নেই তা সত্ত্বেও আমার পক্ষ থেকে আমার মনে হয়েছে অশুদ্ধি সংশোধন, বাগধারা, এক কথায় প্রকাশ এগুলো বাংলা ব্যাকরণের অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বাংলা ব্যাকরণের এই অংশ থেকে কোশ্চেন থাকে। আমরা দেখে নিয়েছি বাগধারা থেকে কোশ্চেন থাকছে, অশুদ্ধি থেকে কোশ্চেন থাকছে। মাদ্রাসা পরীক্ষাতে অনার্স পিজিতে গীতাঞ্জলি শব্দটিকে সঠিক বানান লিখতে দিয়েছিল। কেনা বলতে পারে মনীষী শব্দটির সঠিক বানান কি হবে, এই কোশ্চেনটা দিতে পারে। কেনা বলতে পারে মুমূর্ষু শব্দের সঠিক বানান কি হবে, কিরিটিনী শব্দের সঠিক বানান কি হবে, ভাগীরথী শব্দের সঠিক বানান কি হবে, দীর্ঘজীবী শব্দের সঠিক বানান কি হবে, শ্রমজীবী শব্দের সঠিক বানান কি হবে, কৃষিজীবী শব্দের সঠিক বানান কি হবে, মুহূর্ত শব্দের সঠিক বানান কি হবে, দুর্বিষহ শব্দের সঠিক বানান কি হবে, ভাগীরথী শব্দের সঠিক বানান কি হবে, সমীচীন শব্দের সঠিক বানান কি হবে, ব্যাধি শব্দের সঠিক বানান কি হবে। তো অশুদ্ধি সংশোধন ভাষার একটা প্রাণের জায়গা, সঠিক বানান, সঠিক বাক্য। রাস্তা দিয়ে প্রচুর লোক হেঁটে যাচ্ছে, বাক্যটির মধ্যে কোথায় ভুল আছে, না দেওয়ার কিছু জায়গা নেই, দিতে পারে। এক কথায় প্রকাশ ঠিক তেমনই একটি জায়গা। এই এক্সপেক্টেন্সি থেকে, এই প্রত্যাশা থেকে আমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে চয়েস করলাম আমি ব্যক্তিগতভাবে, যদিও এক কথায় প্রকাশ এটি এসএলএসটি সিলেবাসে উল্লেখ করা হয়নি। তো চলো কিছু এক কথায় প্রকাশকে একটু দেখে নিই আমরা। অনুমানে পশ্চাৎ, আচ্ছা আগে রয়েছে আগে জন্মেছে যে, তাহলে অগ্র জ, জ মানে জন্মানো, জ মানে হচ্ছে জন্মানো, তাই ও অগ্রজ, অগ্রজ, জ মানে জন্মানো, তাই না? কিরকম বলছি জ মানে জন্মানো? পঙ্কজ শব্দের কি রয়েছে, পঙ্কে জন্মায় যে, তাহলে জ মানে জন্মানো, অগ্রে জন্মায় যে, জ মানে জন্মানো, অনু মানে পশ্চাতে বা পরে, জন্মায় যে, জ মানে জন্মানো। কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। শেষের এই অংশটিকে বলা হচ্ছে কৃদন্ত পদ, জন যুক্ত ড প্রত্যয়, জন যুক্ত ড প্রত্যয়। অনুসন্ধান করার ইচ্ছা আর অনুসন্ধান করতে ইচ্ছুক, এই পেয়ারটাকে খেয়াল করতে হবে। জানবার ইচ্ছা কি হয়? জিজ্ঞাসা। জানতে ইচ্ছুক কি হবে? জিজ্ঞাসু। পান করার ইচ্ছা কি হবে? পিপাসা। পান করতে ইচ্ছুক পিপাসু। তাহলে উপচিকিৎসা, উপকার করার ইচ্ছা, উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসু। তাহলে শাসু, বুঝতে পারলাম এটা করার যে সাধারণ কাজ, যেটা বিশেষ্য পদ। জানবার ইচ্ছা জিজ্ঞাসা, আর আমার একটা জিজ্ঞাসু মনোভাব দরকার, জানতে ইচ্ছুক এমন মনোভাব। জিজ্ঞাসা একটা জানার ইচ্ছা, আর জানতে ইচ্ছুক এমন ব্যক্তিত্বটাকে বলা হয় জিজ্ঞাসু, এমন মানসিকতাটাকে বলা হয় জিজ্ঞাসু, এমন দৃষ্টিটাকে বলা হয় পিপাসু। কিন্তু জানবার ইচ্ছা জিজ্ঞাসা, পান করার ইচ্ছা পিপাসা, বাট পান করতে ইচ্ছুক, জানতে ইচ্ছুক, উপকার করতে ইচ্ছুক, অপকার করতে ইচ্ছুক, অনুসন্ধান করতে ইচ্ছুক, সব অনুসন্ধিৎসু, পিপাসু, জিজ্ঞাসু, উপচিকিৎসু ইত্যাদি। ভালো শব্দ, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে যে, পারবো আমরা এক কথায়? পারবো না। অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে যে, একে বলা হয় অবিমৃষ্যকারী।
এবার আমি এখানে বানানটাকে লিখেছি মূর্ধন্য ষ, এটাই অ্যাকচুয়াল বানান, দুটোই বানানই ব্যবহার করা হয় অভিধানে, কিন্তু অবিমৃষ্যকারী এই বানানটি নাম্বার 1। যদিও আমি এখানে তালব্য দিয়েছি, তুমি অভিধান করলে দুটো বানানই পাবে। অবিমৃষ্যকারী তোমাকে বলবে এক অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে যে, আবার হয়তো এটা না বলে বললো কোনো কিছু হিসাব না করেই যে কাজ করে, কোনো কিছু হিসাব না করেই যে কাজ করে তাকে বলা হচ্ছে অবিমৃষ্যকারী। মানে কি হবে এমন কিছু ভাবলাম না, কাজ দুমদাম কিছু একটা করলাম, এই যে কাজটা এটাকে বলা হচ্ছে অবিমৃষ্যকারিতা। আর এই যে ব্যক্তি এই কাজটা করে সে হচ্ছে অবিমৃষ্যকারী। তাহলে অবিমৃষ্যকারিতা আর অবিমৃষ্যকারীর মধ্যে পার্থক্য কি? অবিমৃষ্যকারী হচ্ছে বিশেষণ, অবিমৃষ্যকারী হচ্ছে বিশেষণ, আর অবিমৃষ্যকারিতা এটা হচ্ছে বিশেষ্য। বানানটা খেয়াল করবে, অবিমৃষ্যকারিতা দীর্ঘইকার দিইনি, হর্ষইকার দিতে হয়েছে। অবিমৃষ্যকারী দীর্ঘইকার, অবিমৃষ্যকারিতা হর্ষইকার, সহযোগী দীর্ঘইকার, সহযোগিতা হর্ষইকার, প্রতিযোগী দীর্ঘইকার, প্রতিযোগিতা হর্ষইকার, শশীভূষণ তালবস্যয় দীর্ঘইকার, শুধু শশী তালবস্যয় দীর্ঘইকার, শশীভূষণ তালবস্যয় হর্ষইকার, ফণী শুধু দীর্ঘইকার, মানে শুধু ফণী লিখলে ফ মূর্ধন্যয় দীর্ঘইকার, ফণী ভূষণ লিখলে ফ মূর্ধন্যয় হর্ষইকার, পক্ষী শাবক লিখলে প তাল কয় মূর্ধন্যয় হর্ষইকার, কিন্তু শুধু পক্ষী প কয় মূর্ধন্যয় দীর্ঘইকার। স্বামী পুত্র শুধু স্বামী বললে দন্তস্বয় বয়াকার ময় দীর্ঘই, স্বামী পুত্র বললে দন্তস্বয় বয়াকার ময় হর্ষই পয় অস তয়রা ফলা। যখন দুটো শব্দ এক জায়গায় হয়ে গেছে তখন ওই পূর্ব শব্দটির আগের শব্দটির শেষ বর্ণটি আর দীর্ঘস্বর নয়, হ্রস্বস্বর হচ্ছে। শুধু স্বামী দন্তস্বয় বয়াকার ময় দীর্ঘই, কিন্তু স্বামী পুত্র যখন একটা শব্দ তখন দন্তস্বয় বয়াকার ময় হর্ষই পয় হর্ষ তয়রা ফলা। পক্ষী শাবক, স্বামী পুত্র, শশীভূষণ, ফণীভূষণ, খেয়াল করতে হবে এগুলো। আচ্ছা, তাহলে অবিমৃষ্যকারী আর অবিমৃষ্যকারিতা শব্দ দুটির চারিত্রিক পার্থক্য কি? শব্দ দুটির পরিচয়গত পার্থক্য কি? পরিচয়গত পার্থক্য হচ্ছে অবিমৃষ্যকারিতা হচ্ছে বিশেষ্য পদ, অবিমৃষ্যকারী হচ্ছে বিশেষণ পদ। অধ্যয়ন করা হয়েছে যা, অধীত, যে বিদ্যাটা অধ্যয়ন করেছি আমরা সেটা হচ্ছে অধীত বিদ্যা। যে বিদ্যাটা আমরা অধ্যয়ন করেছি তাকে হচ্ছে অধীত বিদ্যা হলো। তারপরে হচ্ছে অঞ্জনার নন্দন। নন্দন মানে কি? পুত্র, মানে অঞ্জনার সন্তান আঞ্জনেয়, হনুমানকে বলা হয়। হনুমানের মা হচ্ছে অঞ্জনা। অর্জুনের পুত্র আর্জুনী, অর্জুনের পুত্র আর্জুনী। অগভীর সতর্ক নিদ্রা, কাক নিদ্রা। অতিথির আপ্যায়ন, আতিথ্য, সহজ প্রশ্ন পারব। 14 নম্বরটা, অভিমানে নায়কের সঙ্গে বিচ্ছেদের পর অনুতপ্তা নায়িকা। বৈষ্ণব পদাবলিতে নায়িকার কয়টি অবস্থা আছে? বৈষ্ণব পদাবলিতে নায়িকার কয়টি অবস্থা আছে? 8টি না? অভিসারিকা, বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, কলহান্তরিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, প্রসিত ভর্তৃকা, স্বাধীন ভর্তৃকা। কলহান্তরিতাটা কি তাহলে? অভিমানে নায়কের সঙ্গে বিচ্ছেদের পরে অনুতপ্তা নায়িকা। নায়ক শ্রীকৃষ্ণ অভিসারে আসেননি, রাধিকার কাছে আসেননি, তাই তার রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে এবং সম্পর্ক ভেঙে ফেলেছে। কিন্তু ভাঙলে কি হবে? প্রাণের প্রিয়র কাছে কি এই রাগ করলে রাগ থাকে? আসলে সেটা আরো তাকে বেদনা দিচ্ছে। অভিমানে নায়কের সঙ্গে বিচ্ছেদের পরে অনুতপ্তা নায়িকা, একে বলা হচ্ছে কলহান্তরিতা। নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়তো করেছে রাগে, অভিমানে, কিন্তু তারপরে নায়িকার যে মানসিক অবস্থা সেটাকে বলা হচ্ছে কলহান্তরিতা। এই যে আমরা বলি যে নারীর স্বামী বিদেশে থাকে, কি বলি?
প্রসিতে ভর্তৃকা এলো কোথা থেকে শব্দটি? প্রসিত মানে প্রবাস, পয়র ফলাওকার মূর্ধন্যস্য হস্যই তয়কার, প্রসিতে, প্রসিতে মানে প্রবাসে, ভর্তা মানে স্বামী। তো প্রসিত ভর্তৃকা হচ্ছে যার স্বামী বিদেশে থাকে। কথাটার উৎস তো কিন্তু আসলে সেই শ্রীকৃষ্ণের মথুরায় চলে যাওয়া, বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়া, শ্রীকৃষ্ণের কংসকে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়া, এটাই তখন প্রবাস, আর এটাই স্বামী। স্বামী মানে তো শুধু হাজবেন্ড নয়, স্বামী মানে তো প্রভু। আমরা যদি নগরলক্ষ্মী কবিতাটা পড়ি, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। তো আমরা যদি নগরলক্ষ্মী কবিতা পড়ি তাহলে ওখানে স্বামী বলতে কি, স্বামীকে কিন্তু ওটা গৌতম বুদ্ধকে কিন্তু বলা হচ্ছে, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। তো স্বামী মানে প্রভু, স্বামী মানে সেখানে রাজা, স্বামী মানে একজন শাসক। স্বামী বলতে শুধু হাজবেন্ড না, প্রভুও বোঝাতে পারে। তাহলে অভিমানে নায়কের সঙ্গে বিচ্ছেদের পরে অনুতপ্তা নায়িকা, তাকে বলেছে কলহান্তরিতা। হ্যাঁ, যেটাতে ছিলাম, প্রসিত ভর্তৃকা, ভর্তা মানে যে স্বামী, স্বামী মানে কিন্তু প্রভু। অর্থাৎ কৃষ্ণও যে মথুরায় চলে গেছে রাধাকে না জানিয়ে, এই অবস্থাটা, রাধার যে অবস্থাটা এখন হচ্ছে কৃষ্ণের অ্যাবসেন্সে, রাধার এই অবস্থাটাকে বলা হচ্ছে প্রসিত ভর্তৃকা। সেখান থেকে আমরা এখন শব্দটি পাল্টাতে পাল্টাতে আমরা মনে করি যে কোনো নারীর তার স্বামী বাইরে থাকলে, প্রবাসে থাকলে, সেই নারীকে বলা হচ্ছে প্রসিত ভর্তৃকা। আসলে এটি বৈষ্ণব পদাবলী শাস্ত্রে নায়িকার অষ্ট অবস্থার মধ্যে একটি অবস্থা। অদৃশ্য হওয়ার বিদ্যা, তাকে বলেছে তিরস্করণী। নেক্সট চলে আসছি অন্ধকারের শত্রু ধান্তারি, এগুলো একটু মুখস্থ করবে, পরীক্ষায় আসে। অক্ষির অগোচরে, প্রত্যক্ষ, আমরা বলি যে প্রত্যক্ষ, পরোক্ষ। অক্ষির অগোচর, অগোচরে হচ্ছে পরোক্ষ, মানে যেটা চোখের আড়ালে হয় সেটাকে আমরা বলি পরোক্ষ কারণ। যে কোনো কিছুর কারণে বলি না, প্রত্যক্ষ কারণ এটা, পরোক্ষ কারণ এটা। প্রত্যক্ষ কারণ মানে যে কারণগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সরাসরি কিছু সামনাসামনি কিছু কারণ, কিন্তু যেটা আড়ালে হচ্ছে, আরো কিছু কারণ গোপনে গোপনে ঘটেছে, যেটা ঠিক আপাত অর্থে বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে পরোক্ষ। আঙ্গুলের মধ্যভাগের উপরিভাগ, কূর্চ, এটা তেমন কিছু বোঝানোর মতো জায়গা নেই, মুখস্থ ছাড়া কিছু বলতে পারবো না এর শব্দটি ব্যাখ্যা। পারিতোষিক শব্দটি কোথায় পাবো আমরা? আমাদের এসএলএসটি সিলেবাসে কোন গল্পে, কোন অংশে পারিতোষিক কথাটি আছে? দেখবে ধীবর বৃত্তান্ত গল্পে আছে, রাজা ধীবরকে কিছু পারিতোষিক দিয়েছেন, কি জন্য? ফুল কেনার জন্য। পরিতোষ সহকারে মানে যেটা পরিতৃপ্তি থেকে, পরিতৃপ্তি থেকে তাকে কি দেওয়া হচ্ছে, যেটা অনুদান দেওয়া হচ্ছে, সাহায্য করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পারিতোষিক। অন্যের অনুগ্রহে পালিতা, পরভৃতিকা, অর্থাৎ পরভৃত কাকে বলি আমরা? কোকিলকে বলি। পর, প র ভয়েরি ত, পরভৃত মানে হচ্ছে কোকিল, পরের দ্বারা পালিত। এবার যেহেতু এটা স্ত্রীলিঙ্গে আছে তাই বলা হচ্ছে পরভৃতিকা, অর্থাৎ পরের অনুগ্রহে পালিতা। অভীষ্ট লাভের নিমিত্ত পূজা, পুরশ্চরণ, অর্থাৎ মেঘনাদ যখন পুনরায়, অভিষেক কবিতায় মেঘনাদ যখন পুনরায় যুদ্ধে যাবেন বলে ঠিক করে আসছেন, এমত অবস্থায় রাবণ কি বলছেন? আগে পুজো ইষ্ট দেবে, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। তো রাবণ পুত্রকে নির্দেশ দিচ্ছেন যে তুমি আগে ইষ্ট দেবতাকে পুজো করে নাও এবং তারপরে তুমি আগামীকাল সকালে যুদ্ধে যাবে। অভীষ্ট লাভের উদ্দেশ্যে পূজা, যাকে বলা হচ্ছে পুরশ্চরণ। এইখানে আমরা পেয়েছিলাম পরোক্ষ, এখানে আমরা পাচ্ছি প্রত্যক্ষ। অক্ষির দ্বারা আনিত বলতে পারি, আবার অক্ষির গোচরও বলতে পারি প্রত্যক্ষ। আচ্ছা, পরগাছাটা খুব একটা ভালো শব্দ নয়। অতিশয় চঞ্চল, এটা করতে হবে ব্যালল, আমরা কিন্তু পারবো না, অপশান দিলেও কিন্তু পারবো না। অতিশয় চঞ্চলের যে মানে আসল উত্তরটা,
অপশান থাকলেও কিন্তু পারা যাবে না। অন্যের হয়ে স্বাক্ষর করে, এটা আমরা পারবো ব কলম, এটা আমাদের জানা। ব কলম মানে অন্যের হয়ে স্বাক্ষর করা। অশ্ব রাখার স্থান আমরা কি জানি? জেনারেলি আমরা জানি যে হচ্ছে, আমরা জানি যে তোমার আস্তাবল, এটা বইয়েতে আছে। অশ্ব রাখার জায়গা আস্তাবল বইয়েতেই থাকে, ভুল বলছো না, কিন্তু একটু ভুলও বটে। আস্তাবল হচ্ছে অশ্বের বিশ্রাম স্থল, অর্থাৎ ঘোড়া একটা দূর দূরান্তে যাতায়াত করে, তো সেই যাতায়াতের পথে তাকে কিছু জায়গায় তাকে খাবার খেতে হয়, কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। আমরা যখন কোনো দীর্ঘ যাত্রা করি তখন সেই যাত্রাপথের মাঝখানে বিশ্রাম নিই, এটা হচ্ছে আস্তাবল ঘোড়ার ক্ষেত্রে। আর ঘোড়ার যেটা পার্মানেন্ট বাসস্থান, আমরা গৃহে বসবাস করি, গরু গোয়ালে বসবাস করে, ঘোড়া থাকে মন্দুরা। কিন্তু কোথাও কোথাও তুমি পাবে অশ্ব রাখবার স্থানকে আস্তাবল বলা আছে, আমি বলছি আছে, কিন্তু পার্থক্যটা এটুকুই, মন্দুরা হচ্ছে তাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের বাসস্থান, আর আস্তাবল হচ্ছে তাদের কোনো যাত্রাপথের একটা বিশ্রামস্থল। অতীতের গৌরবময় বিষয়ের প্রতি যথোচিত শ্রদ্ধার ভাব, মূল্যবোধ শব্দটি ভালো শব্দ। মূল্যবোধ মানে কি? অনেক কষ্টে পড়াশোনা করার পরে ওটাকে খেয়াল করা এবং যত্ন নেওয়া, তার রিটার্ন তুলে নেওয়া আসা। আমরা এই পরিশ্রমের ফল লাভ করার জন্য যে চেতনা, এটা হচ্ছে মূল্যবোধ। সেটা পড়াশোনার ফল হতে পারে, সেটা কোনো কাজের ফাউন্ডেশনকে আমি ফাউন্ডার, কোনো একটা বিষয়কে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি অনেক অর্থ, শ্রম, সময়, পরিকল্পনার বিনিময়ে, তাহলে সেইটাকে গ্রোথ করার জন্যে আমার সচেষ্ট থাকা, সচেতন থাকার যে বোধ, সেটি হচ্ছে মূল্যবোধ। কিন্তু আমরা কষ্ট করলাম দিয়ে একটা সময় ওটাকে ডিফোকাসড হয়ে গেলাম, ভুলে গেলাম, তার মানে অতীতের ওই শ্রমটাকে, কাজের জায়গাটাকে আমি গুরুত্ব দিতে চাইছি না, এটা মূল্যবোধহীনতা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, যারা আমাদের পূর্বপুরুষ দেশকে মুক্ত করে গেছেন, তাদের লড়াইয়ের কথা আমরা ইতিহাসে পড়েছি, জানি, বুঝি, কিন্তু কিন্তু হৃদয় দিয়ে গ্রহণ করছি না, মূল্যবোধহীনতা। অতীতের গৌরবময় বিষয়ের প্রতি যথোচিত শ্রদ্ধার ভাব, মূল্যবোধ। অতিশয় তরুণ, যবিষ্ঠ, এটা একটু মুখস্থ করতে হবে, বিশেষ কিছু বলার সুযোগ নেই। অলংকারের শব্দ হচ্ছে সিঞ্জন। কোথাও কোথাও পাবে নূপুরের শব্দকে অ্যাকচুয়ালি নিক্কণ বলা হয়, তবে নূপুরের শব্দকেও সিঞ্জন কোনো কোনো বইতে লেখা থাকছে, কারণ নূপুর আসলেও অলংকারের মধ্যেই পড়ে। যদিও অলংকার আরো অনেক কিছুকে নিয়ে হয়, শুধু নূপুর তো অলংকার নয়, কাজেই শুধু নূপুরের শব্দ বললে নিক্কণ, অলংকারের শব্দ বললে করবে সিঞ্জন। অট্টালিকার শ্রেণী, হাভেলি বা হর্মরাজি খুব ভালো একটি এক কথায় প্রকাশ করতে হবে এটি। অট্টালিকা মানে পর 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 বৃহৎ বৃহৎ গৃহ। শ্রেণী মানে হচ্ছে এখানে আমরা বলি যে তরু শ্রেণী, মানে গাছের পর গাছ। শ্রেণী হচ্ছে এটা একটা কালেকটিভ নাউন, হ্যাঁ, মানে আমরা বলবো যে একসঙ্গে অনেক কিছুকে পাওয়া, নৌবহর, পঞ্চায়েত, লাইব্রেরি, হ্যাঁ, তো এটাকে আমরা বলছি যে শ্রেণী। একাধিক অট্টালিকা পরস্পর সাজানো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার হাভেলি বা হর্মরাজি। আবক্ষ মানে বক্ষ পর্যন্ত, আবক্ষ মানে বক্ষ পর্যন্ত জলে নেমে স্নান, অবগাহন, আমরা শব্দটি ব্যবহার করি অবগাহন, কিন্তু কিন্তু অবগাহন শব্দটি ব্যবহার করি বটে, এক কথায় প্রকাশ দিলে একটু সমস্যা হতে পারে যে আবক্ষ জলে নামিয়া স্নান আবার কোনটা হবে। অবগাহন করা অর্থাৎ বুক পর্যন্ত জলে নেমে স্নান করা। অতিথি পার্ব 33 নম্বর, আকাশ ও পৃথিবী ক্রন্দসী, খুব ভালো একটি এক কথায় প্রকাশ। এই শব্দটি রবীন্দ্রনাথের তৈরি শব্দ। আকাশ ও পৃথিবীকে বলা হচ্ছে ক্রন্দসী। আঘাতকারীকে হত্যা করে যে, প্রতিহন্তা, প্রতিহন্তা। আয় বুঝে ব্যয় করে যে, মিত ব্যয়ী। যে আয় বুঝে ব্যয় করে না সে হচ্ছে অমিত ব্যয়ী। অমিত, মিতব্যয়ী নয়, উচ্চারণটা মিতব্যয়ী।
আরবি ফার্সি ভাষায় চতুর্দশপদী কবিতা বলি, যেটা বাংলার ক্ষেত্রে বা সাধারণভাবে চতুর্দশপদী কবিতা বললে আমরা বলি সনেট। আরবি ফার্সি ভাষায় চতুর্দশপদী কবিতা বলতে আমরা বলছি রোবাইয়াত। উচ্চকণ্ঠে গীত হচ্ছে উদ্গীত, খুব ভালো নয়, যদিও করার দরকার নেই। উত্তর দিক সম্পর্কিত উদিচ্চ করতে হবে। শুধু যদি বলে উত্তর দিক তাহলে হবে উদিচি, শুধু যদি বলা হয় উত্তর দিক তাহলে হবে উদিচি, আর উত্তর দিক সম্পর্কিত হলে উদিচ্চ। যেমন শুধু যদি বলা হয় পূর্ব দিক তাহলে প্রাচী, পূর্ব দিক সম্পর্কিত প্রাচ্য। শুধু যদি বলা হয় পশ্চিম দিক তাহলে প্রতীচী, যদি বলা হয় যে পশ্চিম দিক সম্পর্কিত সেটা হচ্ছে প্রতীচ্য। যদি বলা হয় যে দক্ষিণ দিক তাহলে অবাচী, দক্ষিণ দিক সম্পর্কিত সেটাকে বলবো অবাচ্য। তাহলে উদিচি আর উদিচ্য উত্তর দিক সম্পর্কিত। ইক্ষু রস যত মদ সিধু মুখস্থ করবে। এক স্থান থেকে অন্য স্থানে রোপণ অবরোপণ ততটা গুরুত্বপূর্ণ শব্দ নয়। উপস্থিত বুদ্ধি আছে যার, গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। প্রত্যুৎপন্ন মতি আর উপস্থিত বুদ্ধি হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা বিশেষ্য একটা বিশেষণ। প্রত্যুৎপন্ন মতি হচ্ছে বিশেষণ, প্রত্যুৎপন্ন মতি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান তাকে আমরা বলতে পারি, মূলত ব্যক্তিকে বলতে পারি। আর প্রত্যুৎপন্ন মতিত্ব হচ্ছে বিশেষ্য পদ। প্রত্যুৎপন্ন মতিত্ব এটা হচ্ছে বিশেষ্য পদ। উপস্থিত বুদ্ধি হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে উপস্থিত বুদ্ধিটাকে বলা হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, কিন্তু উপস্থিত বুদ্ধি আছে যার, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে প্রত্যুৎপন্ন মতি ব্যক্তি। ঋষির উক্তি আর্ষ, ভালো শব্দ এটি। মূর্ধন্যস্বয় রেফ আর্ষ, এটা কিন্তু বইয়েতে প্রিন্ট এমন ভাবে থাকে মনে হবে আর্য, তা কিন্তু নয়, আর্ষ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, এটিও খুব ভালো এক কথায় প্রকাশ, পরীক্ষায় একাধিকবার এসেছে। দুটো বানানই চলবে, রিক্ত। এই স্পেসটা কেন হয়েছে? এটা হসন্ত দিতে গেছে, দিতে গেলে এই স্পেসটা পড়ে যাচ্ছে, কিন্তু এটা একটাই শব্দ, রয় হস্যই কয় হসন্ত থ অথবা রি কয় হসন্ত থ, এটা একটাই শব্দ হবে রিক্ত। দুটো বানানই চলতে পারে। ঋতুতে ঋতুতে যিনি যজ্ঞ করেন ঋত্বিক, এখনো পর্যন্ত যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু মানে জাত অজাত জন্মায়নি, কিন্তু যার গোঁফদাড়ি গজায়নি বা ওঠেনি অজাত শ্মশ্রু, বানান দুটোকে পাশাপাশি রাখা আছে ওই জন্যই, একটা হচ্ছে অজাত শত্রু, একটা হচ্ছে অজাত শ্মশ্রু। একবার ফল দিয়ে যে গাছ মরে যায় তাকে বলা হচ্ছে ঔষধি, ঔষধি নয় ঔষধি, খেয়াল করতে হবে এটি। একমাত্র সন্তান, একবার মাত্র সন্তান প্রসব করেছেন যিনি, কাকবন্ধা। খুব ভালো শব্দ, তিনটি তিথির একত্র সমাবেশ, ত্রহস্পর্শ। কার নাটক নাম? জিএল রায়, প্রহসন, ত্রহস্পর্শ। একই গুরুর শিষ্য সতীর্থ, আমরা জানি এটা পারবো। ওজন করে যে তৌলিক, এটা একটু আনকমন দেখবে। নেক্সট হচ্ছে যে নারী কখনো সূর্যের মুখ দেখেনি, অসূর্যম স্পর্শা। আমরা এই শব্দটি খুব অচেনা নয়, অন্ততপক্ষে যারা একটু ভাষা চর্চা করো তারা দেখবে যে অসূর্যম স্পর্শা কথাটি ব্যবহৃত হয় যাদেরকে সূর্য দেখতে দেওয়া হয় না, মানে বাইরের জগৎ সম্পর্কে বিচ্ছিন্ন, গৃহ অভ্যন্তরে বন্দিতা নারী। ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ক্লান্তি জয় করিবার বিদ্যা অতি বলা, দেখতে পারো, ভালোই, খারাপ নয় শব্দটি। উপকার ভুলে উপকারী ক্ষতি করে যে, কৃতঘ্ন। যদি বলে যে উপকারীকে হত্যা করে যে, কৃতঘ্ন। আবার বলছে উপকার ভুলে উপকারীর ক্ষতি করে যে, অর্থাৎ আমি যেখান থেকে উপকার পেয়েছি কোনো একটা সময় উল্টে তার ক্ষতি করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কৃতঘ্নতা। আমার এই কুকীর্তিটাকে বলা হচ্ছে কৃতঘ্নতা, মানে বিশেষ্য। আর আমি ব্যক্তিটা হয়ে যাব কৃতঘ্ন। কৃতঘ্ন হচ্ছে একটি বিশেষণ পদ, কৃতঘ্ন হচ্ছে বিশেষণ পদ, কৃতঘ্ন, কৃতঘ্ন হচ্ছে বিশেষণ, কৃতঘ্নতা হচ্ছে বিশেষ্য। তেমনি একই রকম এটা থাকতে পারে যে উপকারীর ক্ষতি করে যে, উপকারীকে হত্যা করে যে, তাও হতে পারে। যেমন শত্রুকে হত্যা করে যে তাকে বলা হয় শত্রুঘ্ন।
তার উপকারীকে হত্যা করে যে তাকে বলা হবে কৃতঘ্ন। কেননা কৃত মানে যার দ্বারা সে উপকৃত, তাকে হত্যা করছে উল্টে বা তার ক্ষতি করে দিচ্ছে এটা। আর যদি বলা হয় যে উপকারীর উপকার অস্বীকার করা, তখন সেটা হবে অকৃত মানে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বা সেই কাজটাকে বলা হবে অকৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতা আর কৃতঘ্নতা দুটো আলাদা জিনিস। কৃতঘ্নতা হচ্ছে উল্টে তার আবার ক্ষতি করে দেওয়া। কনিষ্ঠা ভগিনী কনিনিকা দেখতে পারো, কাঁচা মাংস ক্রব্য পরীক্ষায় এসেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। কুমারী মায়ের সন্তান কানিন, যেমন কর্ণকে বলা হয় কুন্তির কানিন পুত্র, কুমারী মায়ের সন্তান। ক্ষমা করিবার ইচ্ছা চিকসমিসা, ভালো শব্দ পরীক্ষায় আসে, করবে, মুখস্থ করতে হবে। তো ডিহি এটাকে করতে হবে, মুখস্থ করবে, কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি হচ্ছে ডিহি, এটা অবশ্যই মুখস্থ করবে। কোনো কাজ করিবার ইচ্ছা চিকিৎসা, যেমন আমরা বলি উপচিকিৎসা, অনুচিকিৎসা ইত্যাদি। উপচিকিৎসা, অনুচিকিৎসা, তো কোনো কিছু করার ইচ্ছা কি বলা হচ্ছে চিকিৎসা। অনুচিকিৎসা, উপচিকিৎসা এগুলোকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে দেখো ক্ষমা পাওয়ার যোগ্য, তাকে কি বলা হচ্ছে ক্ষমার্হ। ক্ষমার্হ, ভালো, এটি ক্ষমা পাবার যোগ্য, এটিকে বলা হচ্ছে ক্ষমার্হ। তোমরা দেখবে যারা আইসিডিএস পরীক্ষা দিয়েছিলে এই কয়েক বছর আগে 2020-21 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে ছিল এটি, এক কথায় প্রকাশ, ক্ষমা পাওয়ার যোগ্য, ক্ষমার্হ। আচ্ছা, তারপরে রয়েছে কাজ করতে দেরি করে যে দীর্ঘসূত্র বা দীর্ঘসূত্রী, এটা আমরা পেয়েছি বাগধারা দেও। কর্তব্যে উদাসীনতা প্রমাদ, প্রমাদ মানে কিছুটা ভুলও বটে। কথা দিয়ে কথা রাখে যে বাংনিষ্ঠ, অবশ্যই এখানে একটা হসন্ত দিয়ে দেবে, বাংনিষ্ঠ। কুকুরের ডাক বুককন, এটা পারবে, চেনা জিনিস। কবিতায় কবি পরিচয় জ্ঞাপক উক্তি হচ্ছে ভনিতা। চণ্ডীদাস কয় নবপরিচয় কালিয়া বধূর সনে। কিংবা আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে কি পেয়েছি অন্নদা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ ভনিতা। কবিতায় কবির পরিচয় জ্ঞাপক উক্তি। রোদন মানে কান্না, কাঁদিয়েছে এমন রোদিত। কচি ঘাসে ঢাকা জমি সাদল। খেয়ে মানে আকাশে চড়ে যে খেচর, উপপদ তৎপুরুষ সমাস। শেষের অংশটির মধ্যে কৃদন্ত পদ আছে, চর ধাতু আছে। গুরুগৃহে বাস করে যে অন্তেবাসী, এটাও উপপদ তৎপুরুষ সমাস, এখানে কৃদন্ত পদ আছে। যার গৃহ নেই অনিকেত, অনেকের নাম হয় অনিকেত, কিন্তু অনিকেত মানে হচ্ছে যার নিকেতন নেই, অনিকেত, নিকেতন থেকে নিকেত, অতএব যার নিকেতন বা গৃহ নেই তারই নাম হওয়া উচিত অনিকেত। গন্ডারের মেরুদণ্ড দিয়ে প্রস্তুত ধনু গান্ডীব, অর্জুনকে বলা হয় গান্ডীব ধন্না। অর্জুনকে গান্ডীব ধন্না বলার কারণ কি, তার ধনুকটি ওই গন্ডারের মেরুদণ্ড দিয়ে তৈরি হওয়া ধনুক, এতে কি বলা হচ্ছে, তার জন্য তাকে বলা হয় গান্ডীব ধন্না, কিন্তু সেই ধনুকটিকে বলা হচ্ছে গান্ডীব। নেক্সট আসছি, আচ্ছা এই যে বলা হয়েছে গদ্য পদ্যময় রচনা চম্পু, খুব ভালো শব্দ, করবে এটা। নেক্সট চলে এসো, গুরুর দোষ আচ্ছাদন করে যে ছাত্র, মানে যে গুরুর দোষ ঢাকে সে হচ্ছে ছাত্র। এই এক কথায় প্রকাশটি কিন্তু আন্দাজে সম্ভব নয়, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অপশান আছে, কোন কোন জিনিসটা অপশান থাকলেও আমি পাবো না, সেটি কি আমাদের খেয়াল রাখতে হবে, সেইগুলো কি বেছে নিতে হবে, কারণ আমরা এটা চয়েস করে নিলে অনেকটা ওটা সাজেশন হয়ে যাবে। গমন করার ইচ্ছা, এটা হচ্ছে জিগমিষা। যেমন আছে বলে যে বেঁচে থাকবার ইচ্ছা জিজিবিষা, তো গমিষা গমন করা, তেমনি বিবমিষা বমন করা মানে বমি করবার ইচ্ছা, জিগমিষা গমন করার ইচ্ছা, তেমনি আমরা বলি যে বেঁচে থাকবার ইচ্ছা হলে কি হয় জিজিবিষা। তো এই ধরনের শব্দগুলো রয়েছে, জিগমিষা, জিজিবিষা, বিবমিষা, এই শব্দগুলোতে ইচ্ছা বোঝাচ্ছে। গোপন করার ইচ্ছা হচ্ছে জুগুপ্সা। গুপ মানে গোপন, গুপ ধাতুটা আছে গোপন, তাই এটা হচ্ছে জুগুপ্সা।
গো দহন করে যে দুহিতা, যে গরু দই অর্থাৎ গাই দই তাকে বলা হচ্ছে দুহিতা। শব্দটির অর্থ অনেকটা আজকে পাল্টে গেছে, আজকে শব্দটি রূঢ় শব্দ বা রূঢ়ী শব্দ রূপে চিহ্নিত হবে। কেননা এখন দুহিতা মানে হচ্ছে কন্যা, আর শব্দটির আদি অর্থ কি, যে গোদহন করতো তাকে দুহিতা বলা হতো। নেক্সট হচ্ছে গমন করে না যে, কি সেটা, ন গ মানে ন মানে না, আর গ মানে গমন করা, যে গমন করে না সে হচ্ছে নগ। তাহলে এটা করবে। চিবিয়ে খেতে হয় যা চর্ব, গ্রন্থ শেষে কবির নাম ও রচনাকালের উল্লেখ। পুষ্পিকা, একটা বললাম ভণিতা, যেখানে কবির কোনো কিছু কি হচ্ছে, নিজেকে নিজের পরিচয় জ্ঞাপক উক্তি, সেটাকে বলা হচ্ছে ভণিতা। আর এখানে কি রয়েছে, কবির নাম এবং রচনাকারের উল্লেখ, সেটাকে বলা হচ্ছে পুষ্পিকা। চারখানি চালাযুক্ত ঘর চৌরি, আমরা পারবো। 34 অক্ষরে অনুপ্রাসে রচিত দেবস্তব, চৌতিসা, আমরা মঙ্গল কাব্যে পাই 12 মাসা এবং চৌতিসা। নেক্সট হচ্ছে চাঁদোয়া ঢাকা স্থান, মণ্ডপ, মণ্ড পান করে যে মণ্ডপ, এই শব্দটিও কিন্তু একটি রূঢ়ী শব্দ, কারণ মণ্ডপ শব্দটির বর্তমান অর্থ হচ্ছে চাঁদোয়া ঢাকা স্থান, অর্থাৎ পুজো প্যান্ডেল ঘর তৈরি করা, এগুলো হচ্ছে মণ্ডপ। কিন্তু মণ্ডপ শব্দটির অর্থ কি, মণ্ড মানে হচ্ছে কি ভাতের ফ্যান, তো শব্দটির অর্থ পুরো পাল্টে গেছে। জলময় স্থান, অনুপ, জীবিত থাকবার ইচ্ছাই যে বলছিলাম একটু আগে, জিজিবিষা। নেক্সট চলে এসো, জিজিবিষা তেমনি জিজিবিষু, জীবিত থাকতে ইচ্ছুক, যেমন জ্ঞান পিপাসা, পিপাসু, জিজ্ঞাসা, জিজ্ঞাসু, ইত্যাদি ইত্যাদি। ঢেকিতে ধান ভানিয়া জীবিকা নির্বাহ করে যে ভাড়ানি, মুখস্থ রাখতে হবে। দিনের শেষ ভাগ হচ্ছে অপরাহ্ন, বলতে পারে দিনের অপর ভাগ, এটাকে বলা হচ্ছে অপরাহ্ন, রয়াকার হয়ে মূর্ধন্য। এই যে বলছিলাম দক্ষিণ দিক, এটাকে বলা হচ্ছে অবাচি। দিন ও রাত্রি সন্ধিক্ষণ, গোধূলি, পারবো আমরা, দরকার হবে না খুব একটা। যিনি দূরের ঘটনা দেখতে পান দূরদর্শী, এটা অসুবিধা নেই। দানের ইচ্ছা, দিৎসা, খেয়াল করতে হবে। দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি, দ্রোণী, ভালো শব্দ। দূরাত্মার কাজ হচ্ছে দৌরাত্ম। দুই দিকের হার মানে কি, এটা অনুপাত, দুদিকেই সমানভাবে কিছু অনুপাত, দুদিকের অনুপাতটা সমান, তাকে বলছে দোহারা। দুদিকের হার সমান যার, হার বলতে এখানে অনুপাত, অংশ, দোহারা। যেমন আর বলি পিতা ও মাতা, দ্বন্দ্ব সমাসে দুটো শব্দরই আনুপাতিক, অর্থানুপাতিক যে ভ্যালু সেটা সমান। দুই মাতার সন্তান, দুই মাতুর, বিশেষ কিছু ব্যাখ্যা দেবার জায়গা নেই, দান করার উচিত যা দাতব্য। তব্য প্রত্যয় আছে, তব্য প্রত্যয় হলে কি হয়, উচিত বা যোগ্য অর্থে তব্য প্রত্যয় হয়, কর্তব্য, দাতব্য, স্মর্তব্য, তাহলে এটা হচ্ছে দাতব্য। তারপর কি রয়েছে, দেখবার ইচ্ছা, দিদৃক্ষা, পরীক্ষায় এসেছে এটা একাধিকবার। দুই প্রকার অর্থ যার, আমরা বলি তো যে দর্থ ভাষায়, দর্থবোধক ভাষা, এটা আমরা বলি। দেবতাকে জয় করিয়াছে যে দেবজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, তাহলে বিশ্বকে জয় করেছে যে বিশ্বজিৎ, দেবতাকে জয় করেছে যে দেবজিৎ। দেবতার শত্রু হচ্ছে দেবারি, দেবযুক্ত অরি, অরি মানে কি, অরি মানে শত্রু, অরি মানে হচ্ছে শত্রু, তাহলে দেবতার শত্রু হচ্ছে দেবারি। দুগ্ধবতী গাভী হচ্ছে পয়স্বিনী, দুগ্ধবতী গাভী। আর যদি বলা হয় যে নবপ্রসূতা গাভী, নবপ্রসূতা গাভী তাকে বলা হবে ধেনু। দুই বা তার বেশি তল বিশিষ্ট অট্টালিকা, বালাখানা, ভালো শব্দ, পরীক্ষায় আসে। দুটি তলা বা তার বেশি তলা বিশিষ্ট কোনো গৃহ, বালাখানা। আচ্ছা, কাঁচের তৈরি ঘর কি বলবো, শীষমহল, আসে পরীক্ষায়, শীষমহল। নাভি পর্যন্ত লম্বিত হার, ললন্তিকা, ভালো শব্দ করতে হবে। পতিপুত্র নেই যে নারীর, বীরা, বীরা হচ্ছে বীরাঙ্গনা, সাহসী কোনো নারী, যার ক্ষমতাবান নারী। আর পতিপুত্রহীন মানে তিনি তুলনামূলকভাবে দুর্বল, অবীরা। প্রথমা স্ত্রী বিদ্যমান, দ্বিতীয় বিবাহকারী ব্যক্তি, অধিবেত্তা, দরকার হবে না খুব একটা, এটা খুব একটা প্রয়োজন নেই। নেক্সট আমরা চলে আসব যে
প্রথম প্রথম মধুর অথচ পরে সেরূপ নয়, আপাত মধুর। আমরা বলি তো যে আপাত মধুর, মানে এখন ভালো লাগছে কিন্তু আলটিমেট এটা খুব একটা ভালো লাগবে না, এটাকে আমাদের বলা হচ্ছে আপাত মধুর। আচ্ছা, নেক্সট হচ্ছে পূর্ব জন্মের কথা মনে আছে যার, জাতিস্বর, খুব ভালো শব্দ। পারে যাইবার করি পারানি, ভালো শব্দ করবে। পূর্ব দিক, এটাকে বলা হচ্ছে প্রাচী, এই যে বললাম পূর্ব দিক সম্পর্কিত হলে প্রাচ্য। নেক্সট কি হচ্ছে পশুপৃষ্ঠে বসিবার আসন পরযান, মুখস্থ করবে এটি। প্রিয় বক্য বলে যে নারী প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা, বদ ধাতু থেকে বলা এসেছে। নেক্সট হচ্ছে পরিব্রাজকের জীবন এবং বৃত্তি প্রব্রজ্জা, করতে হবে এটি ভালো। পঙ্কে প্রজ্ঞা, এটা আমরা পারবো পঙ্কজ। প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞা, প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছে উইজডম, নলেজ, জ্ঞান, গভীর জ্ঞানকে বলা হচ্ছে প্রজ্ঞা, মানে জ্ঞানের গভীরতা, এটা হচ্ছে প্রজ্ঞা। শব্দটির পার্থক্য হচ্ছে এটাই। জ্ঞান কথাটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ, জিনিসগুলোকে জ্ঞান বলে। আমরা যখন বলি জ্ঞানমূলক প্রশ্ন, তখন কিন্তু 1 নম্বরের প্রশ্ন, ছোট প্রশ্ন, জ্ঞানমূলক। তো জ্ঞানটা সচরাচর অর্থে হয়তো আমরা গভীর বিষয় বোঝাতে চাই, কিন্তু জ্ঞান মানে ভাষা জিনিস, প্রজ্ঞা, বোধ, এগুলো অনেক গভীরতম, তা প্রাজ্ঞা বলা হচ্ছে। প্রতিবিধান করার ইচ্ছা, প্রতিবিধিচ্ছা। পথ চলার খরচ পাথেও, পারবো এটা আমরা। পট আঁকেন যিনি, এটা হচ্ছে পটুয়া, এটা আছেন হবে না, এটা আঁকেন হবে। যিনি পট আঁকেন, আমরা তো গগন পট পড়ছি, পট অক্ষয়চন্দ্র সরকারের গগন পট, এটা আমরা আলোচনা করেছি। পিতার ভগিনী মানে পিসি, পিতৃ শশা, বানানটা খেয়াল করতে হবে, পিতৃ শশা বানানটা, পিসি। পুরুষের ভাব মানে পুরুষালী, আমরা বলি অনেক সময় বেশ পুরুষালী চেহারা, মানে পুরুষের ভাব আছে। পরলোক সম্বন্ধে পারলৌকিক, অসুবিধা নেই, এমনিই পারবো আমরা। পাখি ধরার ফাঁদ বিটঙ্ক, করতে হবে এটি। নেক্সট হচ্ছে দেখো প্রবেশ করিবার ইচ্ছা বিবিক্ষা, করতে হবে এটি, অসুবিধা হয়। পশু পাখির বন্ধন রজ্জু বিতংশ, বিতংশ শব্দটি তোমরা পাবে ক্লাস 9-এর সাহিত্য সম্ভার বীরবাবুর মৃত্যুতে রাবণ, এই কবিতায়। বিতংশ, বিতংশ দিয়ে মানে কে বাঁধে বিতংশে, অর্থাৎ শৃগালকে বাঁধা যেতে পারে, সিংহকে কি বাঁধা যায়? কবি বলছেন মেঘনাদ এটা। তো বীরবাবুর মৃত্যুতে রাবণ কথার কবিতার মধ্যে এই বিতংশ কথাটা পাবে। পরিব্রাজকের বৃত্তি বলেছিলাম প্রব্রজ্জা, পরিব্রাজকের ভিক্ষা হচ্ছে মাধুকরী। পুরুষারোক্ষণে ভোগ্য মৌরুষি, আমরা বলি না মৌরুষি পাট্টা, মানে একের পর এক পুরুষ ধরে। বাংলাদেশে চাকরির সংরক্ষণ চলছিল কিভাবে? মৌরসি পাট্টা, স্বাধীনতা সংগ্রামীদের পরস্পর প্রজন্মের পর প্রজন্ম মৌরসি পাট্টা ছিল, সেটাই ভাঙতে গিয়েই বিপদ এসেছিল বাংলাদেশে। ররুদ্যমান, কন্টিনিউশন যদি কিছু থাকে, ররুদ্যমান, তদুল্যমান, এগুলোকে বলা হচ্ছে কোনো কিছু কন্টিনিউ চলছে, পুনঃ চলছে। ধূমায়মান, তো রোদন চলছে, বারবার রোদন করছে, বারবার কেঁদে চলেছে, ররুদ্যমান। জান লবে জান হয়ে যায়, প্রাণ অস্থগত হওয়া, মানে জান আর থাকছে না, বেরিয়ে পড়ছে। পরগৃহে বাস করিয়া শিল্প কার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে সৈরিন্দ্রী, সৈরিন্দ্রী কোন নাটকের চরিত্র? সৈরিন্দ্রী হচ্ছে নীল দর্পণের চরিত্র, সৈরিন্দ্রী চরিত্রটি নীল দর্পণে আছে কিন্তু। নেক্সট চলে আসো। ফুল হয় না কিন্তু ফল হয় যে গাছে, বনস্পতি, কি ধরনের সন্ধি? নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বনযুক্ত পতি বনস্পতি, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বনস্পতি। আবার বনস্পতি মানে বড় গাছ, এটাও বোঝায়, বনস্পতি মানে বড় গাছ, এটাও হতে পারে, কারণ বনযুক্ত পতি আছে, তো পতি মানে তো স্বামী বা প্রভু বা বড় ঈশ্বর, যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়, অনির্বচনীয়। বাগদত্তা হওয়া সত্ত্বেও যে কন্যার বিবাহ অন্য পুরুষের সঙ্গে হয়, অন্নপূর্বা। বেতন দিতে হয় না, অবৈতনিক। প্রাথমিক স্কুলগুলোকে কি আমরা বলি? অবৈতনিক স্কুল, মানে সেখানে বেতন দিতে হয় না, বেতন ছাড়াই। বাঞ্ছিত ফল দান করে যে বৃক্ষ, কল্পবৃক্ষ, যেখানে আমরা যা চাইবো তাই পাবো, কল্পতরু, কল্পবৃক্ষ। বাঘের চর্ম কৃত্তি, ভালো শব্দ করতে হবে। বিষ্ণুর গদা কৌমোদকী, করতে হবে। বৈষ্ণবের ব্যবহার্য মাটি, এই যে গোপী চন্দন, বাহুতে কপালে যেগুলো আমরা দিয়ে তিলক কাটি, সেগুলোকে বলা হচ্ছে গোপী চন্দন। বীজ বপনের উপযুক্ত সময়, কোন সময়টা? মাটিটার উপযুক্ত অবস্থা। আমরা যে মাটিতে ধান চাষ করতে পারি সেই মাটিতে নিশ্চয়ই কোনো শস্য চাষ করতে পারি না, কারণ
এক একটা চাষের এক একটা অবস্থা থাকে মাটির। তো বীজ বপন করার জন্য নির্দিষ্ট চাষের জন্য নির্দিষ্ট রকম মাটির অবস্থা দরকার হয়। কাদাতে নিশ্চয় আমাদের শস্য চাষ হয় না। তাহলে এই যে মাটির উপযুক্ত অবস্থাটাকে বলা হচ্ছে বপন। জো জো ক্রমাগত জ্বলছে জাজ্বল্যমান, যেমন বলেছিলাম রুদ্ধমান, ঠিক তেমনই। দিদীপ্যমান মানে দীপ্তি পাচ্ছে। বিনার ধ্বনি ঝংকার, কালকে সন্ধি করা থেকে একটা শব্দ পাচ্ছিলাম মহৎঝংকার, অর্থাৎ বিনার শব্দ, তাকে বলা হচ্ছে ঝংকার। নেক্সট আমরা চলে আসি, দেখো ক্রমাগত দুলছে একই জিনিস, দোদুল্যমান। বেদজ্ঞ ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানেই বিপ্র, বিপ্র মানেই ব্রাহ্মণ কি বোঝায়। বিজয় লাভের ইচ্ছা, এই যে বিজি গিসা জিজি বিশা বলছিলাম একটু আগে, বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা। শুধু বলতো যদি জয় লাভের ইচ্ছা তাহলে জিগিষা হতো, আর বিজয় লাভেরটাই হয়ে গেছে বিজিগিষা। বলবার ইচ্ছা বিবক্ষা, এই যে বলছে বমি করবার ইচ্ছা বা বমন থাকতে পারে, বমন থাকতে পারে, এটাকে বলছে বিবমিষা। বিবমিষা, বিজিগিষা, জিজিবিষা মানে জীবিত থাকবার ইচ্ছা, এগুলো একই ধাঁচের। তারপরে কি রয়েছে, একটু আগে বলেছিলাম বিবেচনা করে কাজ করে না যে অবিমৃশ্যকারী, এখন বলছি বিমৃশ্যকারী, যে বিবেচনা করে কাজ করে, যে হিসেব করে কাজ করে, যে পরবর্তী দূরে কি হবে পরে কি হবে এটা বুঝে সুঝে কাজ করে, সে হচ্ছে বিমৃশ্যকারী। বাড়ি দান করে যে বারিদ, তো জল দান করে যে জলদ, বাড়ি দান করে যে বারিদ, উপপদ তৎপুরুষ সমাস শেষে দ মানে দান করা। ক্রমবর্ধমান যা বর্ধিষ্ণু, যেটা ক্রমশ ক্ষয়ে চলেছে ক্ষয়িষ্ণু, যেটা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু। বিবাহকালে বর কন্যাকে প্রদত্ত ধনরত্ন, যৌতুক, জানি আমরা এটা। বিড়ালের ডাক, এটা হচ্ছে জীবন। কুকুরের ডাক যেটা বুককন বললাম। ভ্রম প্রমাদ শূন্য মুনি বাক্য, আপ্ত বাক্য, আপ্ত বাক্য যেটাকে আমরা কি ধরে নিই, যার মধ্যে কোনো ভুল নেই, সর্বোচ্চ সঠিক, এটাই আপ্ত বাক্য। মানে এটার মধ্যে কিছু ভুল বলে আমাদের সন্দেহ থাকে না, সেটা হচ্ছে আপ্ত বাক্য। ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন, খুব ভালো শব্দ অন্তর্ঘাত, কথাটা খবরের কাগজে লেখার মধ্যে আমরা অনেক পার পাবো। অন্তর্ঘাত মানে একটা দলে কিংবা সংগঠনে আছি কিন্তু তার ভিতর থেকে খবর চালান করছি, গোপন তথ্য পাচার করে দিচ্ছি, তার ফলে সেই দল বা সেই সংগঠনের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে অন্তর্ঘাত করা। ভগবান বিষ্ণুর শঙ্খ বলা হচ্ছে পাঞ্চজন্য, বিষ্ণুর মানে কৃষ্ণ অথবা বিষ্ণুর শঙ্খ হলেই পাঞ্চজন্য হবে। ভোজন করার ইচ্ছা হচ্ছে বুভুক্ষা। বুভুক্ষা মানে আমরা জানি যে তোমার হচ্ছে গিয়ে ক্ষুধার্ত মানুষের যেটা ইচ্ছা, বুভুক্ষিত হৃদয় মানে যার কাছে ক্ষুধা আছে, তো বুভুক্ষা হচ্ছে ভোজন করার ইচ্ছা। আর ভোজন করতে ইচ্ছুক বলে বুভুক্ষু। ভগবান বিষ্ণুর ধনু হচ্ছে সারঙ্গ, তো তালবস্য আকার উন্ময় গয়ে রেফ, বানানটা এরকমই। দেখো ধনুর পুত্র দানব, ভৃগুর পুত্র ভার্গব, পর্বতের পুত্র পার্বতী, কন্যা পার্বতী, তাই একই রকম ভাবে এটা ভার্গব। দ্রোণের পুত্র দ্রোণী। নূপুরের ধ্বনি বলেছিলাম আগে নিক্কণ, মূল্য দিয়ে যা নির্ধারণ করা যায় না, ভালো শব্দ অমূল্য। আমরা যে বলি অমূল্য কথাটা মানে যেটা মূল্য দিয়েও বিচার করা যাবে না। পূজার উপাচার অর্ঘ্য, এটা খেয়াল করো, অর্ঘ্য শব্দটি দুটো অর্থ হবে, মানে দুটো সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ বা হোমোগ্রাফ হয়। অর্ঘ্য মানে হচ্ছে অঘয়রেপ অর্ঘ্য, এটার মানে হচ্ছে যে অঘয়রেপ অর্ঘ্য মানে হচ্ছে আমরা কি বলবো, অঘয়রেপ অর্ঘ্য একটা হয় আর অঘয়রেপ জফল একটা অর্ঘ্য হয়। অঘয়রেপ অর্ঘ্য মানে হচ্ছে তোমার এটা তো হচ্ছে পূজার উপকরণ, আর অঘয়রেপ অর্ঘ্য তোমার এটা হচ্ছে যে আমরা বলি না যে মহার্ঘ্য ভাতা, মহার্ঘ্য, হ্যাঁ মানে মহা আর অর্ঘ্য আছে, হ্যাঁ অর্ঘ্য হচ্ছে মূল্য, অর্ঘ্য হচ্ছে মূল্য। অঘয়রেপ অর্ঘ্য আর অঘয়রেপ জফলা অর্ঘ্য। তাহলে এটা কিন্তু পূজার উপকরণ মানে নৈবেদ্য। মান্য ব্যক্তির বিদায়কালে তার সঙ্গে কিছু দূর যাওয়া, আমরা কোনো সম্মানীয় ব্যক্তিকে তার বিদায়ের সময় কিছু দূর এগিয়ে যায়, এটাকে বলা হচ্ছে অনুব্রজন। যেমন বলি যে পরিব্রাজক, ব্রজন ব্রাজক মানে কি যাত্রা করা বোঝাচ্ছে, পরিব্রাজক ব্রজন থেকে, তাহলে ব্রজ মানে সেটা হচ্ছে যাত্রা করা। তাহলে মান্য ব্যক্তির বিদায়কালে তার সঙ্গে কিছু দূর যাওয়া, অনুব্রজন, অনুসঙ্গ দেওয়া হচ্ছে। ময়ূরের ডাক কে কে আমরা জানি,
মৃত জীবজন্তুর দেহ যেখানে ফেলা হয় ভাগাড় বলা হয়, ডেফিনেটলি এটাও সঠিক হবে, উপসর্গটাও সঠিক হবে। তারপর বলা হচ্ছে যে মরার মাথার খুলি পরপর, পরীক্ষা এসেছে এটা, জুডিশিয়াল এক্সামে একবার এসেছিল মরার মাথার খুলি পরপর খরপর। মূল গায়কের গানের ধোয়া ধরিবার যে সহকারী গায়ক দোহার, কীর্তনে মূলত হয় এটা, একজন প্রথমবার গাইলো, দ্বিতীয়জন ঠিক সেটা কি দোহার দেয়, অর্থাৎ পরবর্তীতে ঠিক সেই তালে সেই সুরে সেই লয়ে সেইটাকেই বলে যাওয়া, এটাকে বলা হচ্ছে দোহার। মান্য ব্যক্তির পা ধোবার জল পাদ্য, শুধু পা ধোবার জল বললেও পাদ্য হবে, বা পাদোদকও হতে পারে, কারণ উদক মানে জল, পাদোদক শব্দটিও কিন্তু হতে পারে পা ধোবার জল পাদোদক, পাদযুক্ত উদক। মূল্যবান জিনিসপত্র রাখবার জায়গা বা ভান্ডার বলা হচ্ছে তোষাখানা, এমনি মুখস্থ করতে হবে। মূল্য হইতে ছাড় দেওয়া অংশ আমরা পারবো না, যেটাকে আমরা বলি সাধারণ কথায় ডিসকাউন্ট বলি, একটা মূল্য নির্ধারিত আছে সেখান থেকে যা ছাড় দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ধরাট, আন্দাজে করতে পারবো না এটা। মরতে ইচ্ছুক, এটাকে বলতে পারি মর্তুকাম, মধু পান করে যে মধুপ, যেমন পা দিয়ে পান করে যে পাদপ, মানে পটা হচ্ছে পান করা বোঝাচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস। মনের মধ্যে জন্মায় যে মনোজ, পঙ্কে জন্মায় যে পঙ্কজ, জলে জন্মায় যে জলজ, মনে জন্মায় যে মনোজ। মৃগ চলাচল করে যে পথে মার্গ, অর্থাৎ মার্গ বলতে একটা আমরা উপায় বুঝি, শব্দটির ব্যাকরণগত অর্থ হচ্ছে যে পথে হরিণ চলাচল করে সেটাকে বলা হচ্ছে মার্গ। মুনির ভাব, খুব ভালো শব্দ এই দুটো, একটা হচ্ছে মৌন, মৌন হচ্ছে বিশেষ্য পদ আর মৌনী হচ্ছে বিশেষণ পদ। মুনির ভাবে অধিষ্ঠিত আমি, আমি এখন মুনির ভাবে রয়েছি, আমার এটাকে বলা হচ্ছে মৌনী ভাব। আর মুনির ভাবটাকে বলা হচ্ছে মৌন, আর মুনির ভাব নিয়ে এখন কেউ আছে সেটাকে বলা হচ্ছে মৌনী। এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা বিশেষ্য, এটা বিশেষণ। মনের ঐশ্বর্য মনীষা, যার স্বামী বিদেশে থাকে, প্রসিত ভর্তৃকা আগে আলোচনা করেছি, যার মৃত্যু আসন্ন মুমূর্ষু, হর্ষ দীর্ঘ হর্ষ, বানানটা খেয়াল করবে, হর্ষ দীর্ঘ হর্ষ। যে মায়ের ছেলে মেয়ে বাঁচে না, মৃত বৎসা, অর্থাৎ বৎস মানে সন্তান, স্ত্রীলিঙ্গে শব্দটি বোঝাচ্ছে বৎসা, যিনি মৃত সন্তান প্রসব করেন, সেই রকম নারীকে বলা হচ্ছে মৃত বৎসা। যুদ্ধে স্থির থাকেন যিনি, যুধিষ্ঠির, সহজ কোশ্চেন, যার পরে আর কিছুই নেই, ভালো শব্দ। যৎ পর নাস্তি, রাত্রিকালীন যুদ্ধ সৌক্তিক, ভালো শব্দ, পরীক্ষায় আসে। লাভ ক্ষতি বিষয়ে অতি সচেতন, পাটোয়ার। লাফিয়ে চলে যে প্লবক, করতে হবে গ মানে গমন, প্লব মানে লাফানো, গ মানে গমন। বিহগ মানে বিহতে গাছে গমন করে যে, বিহগ। শোক নেই যার অশোক, সহজ শব্দ, শিবের বাদ্যযন্ত্র ডমরু, সহজ। শ্বেত বর্ণের পদ্ম হচ্ছে পুণ্ডরিক এবং পুন্নাগ, লাল বর্ণ কোকনদ, নীল বর্ণ কুবলয় বা ইন্দিবর। নীল বর্ণ, আচ্ছা বলা হয়েছে শ্রীকৃষ্ণের বস্ত্র হচ্ছে পীত ধরা, ধরা মানে একটা বস্ত্র, পীত মানে হচ্ছে পীত বর্ণ, যাকে আমরা শ্রীকৃষ্ণকে কি বলি, পীতাম্বর বলি, পীতাম্বর, পীত বর্ণের বস্ত্র পরেন বলে। শুকনো পাতার শব্দ হচ্ছে মর্মর, মর্মর ধ্বনি কথাটা আমরা বিভিন্ন লেখাপত্রতে পাই। শাস্ত্রে অধিকার আছে এমন পুরুষ হচ্ছে শাস্ত্রী। স্বর্ণকারের তুলাদণ্ড এসনি মুখস্থ করতে হবে। সরস্বতীর বিনা কচ্ছপি মুখস্থ করতে হবে। সমৃদ্ধ গ্রাম কসবা, পরীক্ষায় আসে, সমৃদ্ধ গ্রাম কসবা। এবং শত্রুকে বধ করে, যেটা দ নয় এটা বধ বলবো, শত্রুঘ্ন, শত্রুকে হত্যা করে যে শত্রুঘ্ন। মোটামুটি এই 200টা এক কথায় প্রকাশ, খুব বাছাই করা এক কথায় প্রকাশ, এগুলো আমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলোকে প্রত্যেকটাকে নজর দেবে। এবং আমি যেরকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম মনে রাখার জন্য এই ক্লাসটিকে ভালো করে ফলো করো। নেক্সট ক্লাস নিয়ে আসছি আবার, আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।